মুভির শুরুতে একটি সমুদ্রগামী জাহাজ দেখানো হয়। সেই জাহাজের একটি কক্ষ হীরা, মুক্তা এবং সোনা রূপার ধনসম্পদে পুরোপুরি ঠাসা ছিল। সেখানে বসে সিলভার নামের এক জলদস্যু তার ডায়েরিতে সেই সম্পদের হিসাব লিখছিল। তখনই ব্ল্যাক ডগ নামের এক জলদস্যু তার কাছে এসে বলে, আমাদের ক্যাপ্টেন জ্যাক তোমাকে ডেকেছেন। তখন সিলভার জাহাজের ওপরের অংশে জলদস্যুদের সর্দার জ্যাকের কাছে যায়। সেখানে তার লোকেরা মদের নেশায় মত্ত হয়ে আনন্দ করছিল। সিলভার জ্যাককে সম্পদের মোট হিসাবের ব্যাপারে জানিয়ে বলে, তাহলে আগামীকাল আপনি সেই জনমানবহীন দ্বীপে পৌঁছে এই সম্পদের ভাণ্ডার সেখানে লুকাতে যাচ্ছেন? জ্যাক বলে, হ্যাঁ। এতে সিলভার বলে, আমি তোমার সহযোগী, আমি আমার লোকদের নিয়ে এই সমস্ত সম্পদ লুট করতে তোমাকে সাহায্য করেছি, তাই পুরো সম্পদ লুকানোর আগে আমাকে এবং আমার লোকদের সম্পদের সমান অংশ দিতে হবে। জ্যাক বলে, তা তো আমি তোমাকে দেব না। এই বলে সে তাকে পেছনের দিকে ধাক্কা দেয় এবং জ্যাকের লোকেরা তার ও তার লোকদের দিকে বন্দুক তাক করে ধরে। সিলভার জ্যাকের এই বিশ্বাসঘাতকতায় খুব অবাক হয়। অন্যদিকে জ্যাক তাকে বলে, সম্পদ থেকে তুমি এক ফোঁটা কড়িও পাবে না। হ্যাঁ, যদি বেঁচে থাকতে চাও তবে তুমি এবং তোমার লোকেরা এক্ষুনি একটি ছোট নৌকায় চড়ে এখান থেকে পালিয়ে যাও। কিন্তু সিলভার ও তার লোকেরা এর জন্য প্রস্তুত ছিল না। সিলভারের এক লোক জয় জ্যাককে বলে, এই সম্পদ তোমার একার নয়, আমরা আমাদের সর্দার সিলভারের সাথে মিলে এটি লুট করতে তোমাকে পুরো সঙ্গ দিয়েছি, তাই তুমি এটি একা ভোগ করতে পারো না। তখন জ্যাক চুরুট জ্বালিয়ে নিজের কাছে রাখা ছোট কামান দিয়ে তাদের দিকে গুলি ছুড়ে দেয়। কামানের সেই গোলা সিলভারের পায়ে লাগে এবং তার কিছু সঙ্গীও এতে দগ্ধ হয়, যার ফলে আতঙ্কে তারা সবাই সিলভারকে তুলে যান বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং নৌকায় চড়ে সেখান থেকে পালাতে শুরু করে। সিলভারের ক্ষতিগ্রস্ত পা থেকে বারুদের বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল, তাই কলিজায় পাথর রেখে সে নিজেই নিজের পা কেটে ফেলে। এই ঘটনার ৩ বছর পর ইংল্যান্ডের সমুদ্র তীরের কাছে জিম্মি নামের এক ছেলেকে দেখানো হয়। আজ তার বাবার শেষ কৃত্য সম্পন্ন করা হচ্ছিল। এই সুযোগে তার বাবার এক ঘনিষ্ঠ ডাক্তার বন্ধু তাকে এবং তার মাকে বলে, তোমার বাবা যে সরাইখানা চালানোর জন্য প্রচুর ঋণ নিয়েছিলেন তার দায়িত্ব এখন তোমাদের কাঁধে চলে এসেছে। জিম্মি বলে, হ্যাঁ, আমাদের পুরো জীবন এখন সেই সরাইখানা চলার ওপরই নির্ভর করছে। এরপর রাত হলে জ্যাকের ডান হাত ব্ল্যাক ডগকে দেখানো হয় যে একটি ঘোড়ার গাড়িতে সিন্দুক বোঝাই করে সরাইখানার দিকে আসে। সেই সময় সরাইখানার ভেতরে জিম্মি তার মায়ের সাথে বাবার মৃত্যুর শোক পালন করছিল। ব্ল্যাক ডগ সরাইখানার দরজায় কড়া নাড়ে। তখন জিম্মি তাকে বলে, আজ সরাইখানা বন্ধ, কিন্তু তবুও সে জোর করে ভেতরে এসে বলে, দেখো, আমার থাকার এবং খাওয়ার জন্য এরকমই একটি নিরাপদ জায়গার সন্ধান ছিল, এর জন্য আমি তোমাদের বেশি মুদ্রা দিতেও রাজি আছি। তার ভয়ঙ্কর বেশভূষা দেখে জিম্মির মা তাকে সেখানে থাকতে দিতে চাননি। কিন্তু টাকা পাওয়ার আশায় জিম্মি তাকে সেখানে থাকতে দেয়। তখন ব্ল্যাক ডগ থলি থেকে কিছু মুদ্রা বের করে জিম্মিকে দেয় এবং কামরায় যাওয়ার আগে তার কানে কানে বলে, যদি কোনো সমুদ্রযাত্রী আমাকে খুঁজতে এদিকে আসে বা আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে তবে আমাকে এই বিষয়ে সাথে সাথে খবর দেবে। তার বদলে এই মুদ্রার মতো আমি তোমাকে প্রতিদিন আরও একটি করে মুদ্রা দেব। জিম্মি এতে রাজি হয়ে যায়। যদিও সেখানে থাকাকালীন জিম্মি প্রতিদিন দেখত যে ব্ল্যাক ডগ কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত থাকে, এমনকি সে ঘুমানোর সময়ও জ্যাক নামের কারো নাম বিড়বিড় করত। এমন এক রাতে মদ পরিবেশন করার সময় জিম্মি তাকে জিজ্ঞাসা করে, তুমিই কি সেই জলদস্যু জ্যাক? আমি তার ব্যাপারে শুনেছি যে সে কোনো বড় সম্পদ লুট করেছিল। ব্ল্যাক ডগ বলে, না, আমি জ্যাক নই, বরং আমি তার জন্য কাজ করতাম। কিন্তু সে এতটাই ভয়ঙ্কর ছিল যে একটি আংটি নেওয়ার জন্য সে কারো পুরো হাত কেটে ফেলতে পারত। এটি বলার পর থেকে প্রতিদিন রাতে ব্ল্যাক ডগ সরাইখানায় ডাক্তার এবং জিম্মিকে জ্যাকের ভয়ঙ্কর কীর্তিকলাপের কথা শোনাত। সে তাদের ইহাও বলে যে কিভাবে জ্যাক তাকে সাহায্যকারী জলদস্যুদের দলকেও সম্পদ থেকে কিছু না দিয়েই তাড়িয়ে দিয়েছিল। এই সব শুনে জ্যাক এবং সম্পদ নিয়ে জিম্মির আগ্রহ ও জানাশোনা বাড়তে থাকে। এরপর একদিন এক জলদস্যু ব্ল্যাক ডগকে খুঁজতে খুঁজতে সরাইখানায় এসে পৌঁছায়। সেখানে সে জিম্মিকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলে এবং তারপর যখন বাইরে থেকে ঘুরে ব্ল্যাক ডগ সরাইখানার ভেতরে আসে তখন সেই জলদস্যু তাকে বলে, তুমি হয়তো ভাবছ যে আমি এখানে কিভাবে এলাম। আপাতত আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি, লড়াই করতে নয়। এই বলে সে তার তলোয়ার নিচে নামিয়ে নেয়। সেখানে উপস্থিত জিম্মি এই সব দেখছিল ও শুনছিল। এখন যেহেতু ব্ল্যাক ডগ সেই জলদস্যুকে চিনত তাই তাকে নিজের সামনে বসায়। জলদস্যুটি বলে, যেমনটা তুমি জানো যে আমাকে এবং আমার সর্দার সিলভারকে সম্পদের অংশ না দিয়েই তোমার সর্দার জ্যাক পালিয়ে যেতে বাধ্য করেছিল, তাই এখন আমি তোমার কাছ থেকে সেই সম্পদের মানচিত্র নিতে এসেছি। ব্ল্যাক ডগ বলে, সম্পদ সেই দ্বীপে লুকানোর কয়েকদিন পরই রহস্যময় পরিস্থিতিতে জ্যাকের মৃত্যু হয়েছিল এবং তার সম্পদের মানচিত্র এখন কোথায় তা আমিও জানি না। এতে সেই জলদস্যু বলে, আমাকে
বোকা বানানোর চেষ্টা করো না। তুমি তার ঘনিষ্ঠ লোকদের একজন ছিলে, তাই তুমি সম্পদের মানচিত্রের ব্যাপারে অবশ্যই জানবে। এখন যেহেতু ব্ল্যাক ডগ তাকে বেশি কিছু জানাতে চায়নি, তাই তার হাতের তালুতে ছুরি মেরে তাকে বলে, এখান থেকে পালিয়ে যাও এবং পুনরায় আমাকে কখনো মুখ দেখিও না। তখন ব্যথায় চিৎকার করতে করতে সেই জলদস্যু সেখান থেকে পালিয়ে যায় এবং নিজের ল্যাংড়া সর্দার সিলভারের কাছে গিয়ে বলে, সে আমাকে মানচিত্রের ব্যাপারে কিছুই বলেনি, আমাদের তার মালামাল তল্লাশি করতে হবে। আশা করি মানচিত্রটি তার কাছেই থাকবে। পরের রাতে সিলভার ভিখারির বেশে তার আরও এক লোককে সরাইখানায় পাঠায়। সেই লোক ব্ল্যাক ডগের হাতে নতুন কাপ্তানের চিহ্ন রেখে সেখান থেকে চলে যায়। সেই চিহ্ন দেখে ব্ল্যাক ডগ জিম্মিকে বলে, এই নিশানি আমাদের জলদস্যুদের সর্দারের, এর মানে আজ রাতে তারা আমার জন্য এখানে আসবে। এটি বলার সময় তার হার্ট অ্যাটাক হয় এবং সে মারা যায়। এবার জিম্মি তার মাকে বলে, আমাদের তার সিন্দুক থেকে ধন বের করে নেওয়া উচিত, এবং যদি বাকি দস্যুরা কোনো মানচিত্রের খোঁজে এখানে আসার পরিকল্পনা করে থাকে তবে আমাদের এই ব্যাপারে ডাক্তারকেও জানানো উচিত। তার মা বলে, ঠিক আছে। তখন তারা দুজন ডাক্তারের কাছে গিয়ে তাকে সমস্ত বিষয় জানায়। ডাক্তার তাদের বলে, তোমরা সরাইখানায় ফিরে গিয়ে তার সিন্দুক খোলো, ততক্ষণ আমি কিছু লোক নিয়ে সেখানে আসছি। তখন মা ও ছেলে নিজেদের সরাইখানায় ফিরে এসে ব্ল্যাক ডগের সিন্দুক খোলে। এই সময়ের মধ্যে জলদস্যুদের দল সরাইখানার ভেতরে ঢোকার জন্য সেখানকার জানালা ও দরজা ভাঙার চেষ্টা করতে শুরু করে। এদিকে ব্ল্যাক ডগের সিন্দুক থেকে জিম্মি ও তার মা কিছু মুদ্রা এবং একটি ডায়েরি পায়। ততক্ষণে জলদস্যুরা সরাইখানার ভেতরে ঢুকে পড়ে, আর যখন তারা ব্ল্যাক ডগকে মৃত অবস্থায় দেখে তখন তার মালামাল তল্লাশি করার জন্য তারা কামরার দিকে এগোতে থাকে। কিন্তু জিম্মি এবং তার মা তাদের আসার শব্দ পেয়ে গিয়েছিল, তাই বাঁচার জন্য দুজন পেছনের রাস্তা দিয়ে বের হয়ে সেখান থেকে পালায়। সরাইখানার পাশের রাস্তায় ল্যাংরা সিলভার তার সঙ্গীদের সরাইখানা থেকে ফেরার অপেক্ষা করছিল। অন্যদিকে জিম্মি তার মায়ের সাথে সেই রাস্তার পুলের নিচে লুকিয়ে চারদিকে নজর রাখতে থাকে। এরই মধ্যে ভিখারির বেশধারী জলদস্যুটি জিম্মিকে ধরে ফেলে, কিন্তু সে কিছু করার আগেই ডাক্তার একটি ঘোড়ার গাড়ি নিয়ে সেখানে পৌঁছে সেই জলদস্যুকে সজোরে ধাক্কা মারে, যার ফলে সেই জলদস্যু সেখানেই মারা যায়। যখন সর্দার সিলভার এইসব দেখে তখন সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর ডাক্তার সেই মা ছেলেকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে জিম্মি ডাক্তারকে ব্ল্যাক ডগের কাছ থেকে পাওয়া সেই ডায়েরি দেখায়, যাতে সম্পদের হিসাব লেখা ছিল। সেই ডায়েরিতে তারা সম্পদের মানচিত্রটিও পেয়ে যায়। ডাক্তার জিম্মিকে বলে, এটি তো জ্যাকের সম্পদের মানচিত্র মনে হচ্ছে। যদি এত বড় সম্পদ আমরা পেয়ে যাই তবে এখানকার মানুষ ইংরেজ জমিদারদের ঋণ থেকে চিরতরে মুক্তি পেতে পারে। জিম্মি বলে, হ্যাঁ, কিন্তু আমরা সেখানে পৌঁছব কিভাবে? আমাদের কাছে না আছে রসদ আর না আছে লোকবল। এতে ডাক্তার বলে, আমরা এখানকার ইংরেজ জমিদারকে এই সম্পদে অংশীদার বানিয়ে তার কাছ থেকে রসদ, জাহাজ এবং লোকবল চাইব। তখন পরের দিন ডাক্তার এই প্রস্তাব ইংরেজ জমিদারের সামনে রেখে তাকে মানচিত্র এবং ডায়েরি দেখায়। লোভী জমিদার এতে রাজি হয়ে যায়, কিন্তু সে এই যাত্রার খরচ হিসাবে ডাক্তারের কাছে বেশি অংশ দাবি করে। ডাক্তার তার কথা মেনে নেয়, যদিও জিম্মি এতে একমত ছিল না। এতে জমিদার জিম্মিকে বলে, তোমার বাবা সরাইখানার জন্য আমার কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিলেন, তোমাকে আমাকে সেটিও শোধ করতে হবে। এই বলে সে এই সমুদ্র যাত্রার জন্য এক জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বলতে বেরিয়ে যায়। এরপর তার পরের দিন তারা সবাই বন্দরে যায়, যেখানে সমুদ্র যাত্রায় বের হওয়ার জাহাজটি দাঁড়িয়েছিল। সিলভার এবং তার দলের জলদস্যুরাও এই খবর পেয়ে যায়, তাই তারাও কোনো না কোনোভাবে সেই জাহাজে কাজ করার বাহানায় চড়ে বসে। অন্যদিকে তাদের সর্দার সিলভার, যার নজর জিম্মির ওপর ছিল, সে ভিড়ের মধ্যে চলতে থাকা জিম্মিকে প্রথমে নিজের বগল দাবা বা ক্রাচ দিয়ে ফেলে দেয় এবং তারপর তাকে সামলানোর বাহানায় তার সাথে বন্ধুত্ব করে তাকে জাহাজ পর্যন্ত নিয়ে যায়। সেখানে সে জমিদার ও ডাক্তারের কাছে বলে, আমার সমুদ্রযাত্রার ভালো অভিজ্ঞতা আছে এবং আমি আপনাদের রান্নার কাজও সামলাতে পারব। এছাড়া আমার কিছু অভিজ্ঞ সঙ্গী আছে যারা জাহাজ চালাতে আপনাদের সাহায্য করতে পারবে। তখন যেহেতু সেখানে কেউ সিলভার ও তার লোকেদের আসল পরিচয় জানত না, তাই জমিদার তাকে জাহাজে ও তার সঙ্গীদের কাজ করার জন্য রেখে দেয়। এর পরের দিন জাহাজ ছাড়ার আগে একটি কেবিনে ক্যাপ্টেন জমিদারকে বলে, আমি আপনাদের জন্য জাহাজ নিয়ে তো চলছি, কিন্তু যাদের আপনি সাথে নিয়ে চলেছেন তাদের ওপর কি আপনি ভরসা করতে পারেন? কারণ গতরাতে আমি বন্দরে কিছু লোককে সম্পদের চর্চা করতে শুনেছি। তখন জমিদার বলে, এই ব্যাপারে ডাক্তার, এই ছেলে জিম্মি এবং আমি ছাড়া আর কেউ জানে না, তাই তুমি নিশ্চিন্তে চলো, আমি তোমার পারিশ্রমিকও দ্বিগুণ করে দেব। অবশেষে পরের দিন জাহাজ এই যাত্রার উদ্দেশ্যে রওনা হয়, যাতে সিলভার রান্নার কাজ এবং তার বাকি সঙ্গীরা জাহাজের অন্যান্য কাজ দেখতে শুরু করে। জাহাজ ঢেউয়ের ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এই সময় এক রাতে সিলভার তার লোকেদের বলে, তোমরা এমন কোনো কাজ করো না যাতে কারো আমাদের উদ্দেশ্য সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ হয়। আমাদের প্রথমে ওই ছেলের কাছ থেকে মানচিত্রের ব্যাপারে জানতে হবে, যার পর এই জাহাজ আমরা নিজেদের দখলে নিয়ে নেব। এতে তার কালো সঙ্গী ড্যান বলে, আর জাহাজ দখলে
দখলে নেওয়ার পর আমরা বাকি সবাইকে মেরে ফেলব। সিলভার বলে, কিন্তু জিম্মির কোনো ক্ষতি করো না, কারণ তাকে আমাদের এখনও প্রয়োজন হবে। পরের দৃশ্যে জমিদারকে দেখানো হয়। সে ডাক্তার এবং ক্যাপ্টেনের সাথে খাবার খাবার সময় ডাক্তারকে বলে, এটি বুঝে নাও যে যা কিছু সম্পদ পাওয়া যাবে তার থেকে তোমাকে এবং তোমার সঙ্গী এই ছেলেকে ততটুকুই দেওয়া হবে যাতে তোমাদের জীবন ঠিকঠাকভাবে চলতে পারে। কিন্তু এই ভুল ধারণায় থেকো না যে আমি তোমাদের সম্পদের কোনো নির্দিষ্ট অংশ দেব। এটি শুনে ডাক্তার এবং জিম্মি খুব হতাশ হয়। জিম্মির তো মন ভেঙে যায়, কারণ সে নিজের ঋণ শোধ করতে এবং নিজের ভবিষ্যৎ জীবনকে উন্নত করতে নিজের জীবন ঝুঁকিতে ফেলেই যাত্রায় এসেছিল। এই সব ভেবে সে জাহাজের উপরের অংশে এসে কান্নাকাটি করতে থাকে। তখন সিলভার তার কাছে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমাকে তার বিশ্বাসভঙ্গতায় হতাশ হওয়ার প্রয়োজন নেই, কোনো না কোনো রাস্তা অবশ্যই বের হয়ে আসবে। তারপর সে ম্যাপের তথ্য বের করার জন্য তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, সম্পদের কাছে পৌঁছানোর মানচিত্র তো নিশ্চয়ই জমিদারের কাছে থাকবে। তার এই কথায় জিম্মি চমকে যায় এবং বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। এর পরের দিন সিলভারের লোকেরা তাকে বলে, ক্যাপ্টেনের লোকেরা আমাদের ওপর দাপট দেখানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত এই জাহাজ দখলে নেওয়ার জন্য আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে? তখন সিলভার আবার তার কথার পুনরাবৃত্তি করে বলে, ধৈর্য ধরো, জাহাজ দখলে নিয়ে দ্বীপে পৌঁছালেই কি হবে? মানচিত্র ছাড়া আমরা সেই সম্পদ খুঁজে পাব না, তাই এখন কোনো তাড়াহুড়ো করো না। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে সেই জাহাজ এগিয়ে যেতে থাকে। তারপর এক রাতে যখন জিম্মি রান্নাঘরে ঘুমোচ্ছিল, তখন জেগে ওঠার পর সে সিলভার এবং তার লোকদের মধ্যে হতে থাকা কথোপকথন শুনতে পায়, যার ফলে সে জানতে পারে যে সিলভার একজন জলদস্যু এবং তার সাথে এখানে কাজ করা লোকেরা তারই সঙ্গী। এতে সে ঘাবড়ে যায়, কিন্তু ভয়ের কারণে কাউকে কিছু বলতে পারে না। দ্বিতীয় দিন ক্যাপ্টেন এবং জাহাজ চালকরা সেখান থেকে কিছু দূরে অবস্থিত এক অজানা দ্বীপ দেখতে পায়। এই সবের মাঝে জিম্মি চুপচাপ জমিদারের কেবিন থেকে সম্পদের মানচিত্র খুঁজছিল, যাতে জমিদারের হাতে সেই সম্পদ না পড়ে। অবশেষে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে ডায়েরি থেকে সেই মানচিত্র পেয়ে যায়। এদিকে জাহাজ চালকরা দ্বীপের কিছুটা আগেই সমুদ্রে নোঙর ফেলে দেয়। তারপর ক্যাপ্টেন সবাইকে বলে, আগে কিছু লোক ছোট নৌকায় গিয়ে সেই দ্বীপের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসো, তারপর যদি সব ঠিক থাকে তবে আমরা সবাই সেখানে যাব। এবার সুযোগ বুঝে সিলভার বলে, আমি এবং আমার সাথে কাজ করা কিছু লোক আগে নৌকা করে যাই। এখন যেহেতু জিম্মির কাছে মানচিত্র ছিল, তাই সে তাদের বলে, আমিও সাথে যাব। তখন সিলভার তাকেও নিজের সাথে নিয়ে নেয়। তারপর নৌকায় চড়ে তারা সবাই দ্বীপের কিনারায় যায়। সেখানে জিম্মি সম্পদ খোঁজার জন্য একাই চুপচাপ জঙ্গলের দিকে এগোতে থাকে। এদিকে জাহাজে জমিদার যখন ডায়েরিটাকে সম্পদের মানচিত্র গায়েব দেখে, তখন সে ডাক্তারকে সন্দেহ করে প্রথমে তার সাথে ঝগড়া করে। ডাক্তার বলে, আমি সেই ব্যাপারে জানি না। তখন জমিদার জাহাজে থাকা সিলভারের লোকদের জিজ্ঞাসা করে, তোমরা কি আমার মানচিত্র চুরি করেছ? যদিও জমিদার জানত না যে তারা জলদস্যু। আর যখন সেই দস্যুরা শোনে যে মানচিত্র এখন জমিদারের কাছেও নেই, তখন তারা তাদের ওপর হামলা করতে শুরু করে। এদিকে দ্বীপে জিম্মি দেখে যে সিলভার তার সাথে আসা ক্যাপ্টেনের এক লোককে হত্যা করেছে, কারণ সেই লোক সিলভারকে সঙ্গ দিতে রাজি হচ্ছিল না। এতে জিম্মি ভয় পেয়ে যায়। তখন সিলভার তাকে বলে, ছুরি থেকে রক্ত পরিষ্কার করো এবং ভয় পেও না। তুমি আমাকে সঙ্গ দাও, তবে আমি তোমাকে সম্পদের একটি বড় অংশ দেব। তারপর যখন তার লোকেরা সমুদ্রের কিনারায় সেই মৃত লোকটিকে কবর দিচ্ছিল, সেই সময় তারা জাহাজে চলতে থাকা বন্দুকের শব্দ শুনতে পায়, যার ফলে সিলভার বুঝতে পারে যে তার লোকেরা তাড়াহুড়ো করে জাহাজ দখলে নেওয়ার লড়াই শুরু করে দিয়েছে। অন্যদিকে জাহাজে জমিদার, ক্যাপ্টেন এবং ডাক্তার নিজেদের লোকদের নিয়ে দস্যুদের দলের সাথে লড়াই করছিল এবং এতক্ষণে তারা বুঝতে পেরেছে যে এরা সবাই জলদস্যু, যারা সম্পদ লুটের উদ্দেশ্যে এই জাহাজে এসেছে। তখন এই পরিকল্পনা ব্যর্থ করার জন্য জমিদার নিজের লোকদের নিয়ে কেবিনের ভেতরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। সেখানে ক্যাপ্টেন সবাইকে বলে, আমাদের জানালার মাধ্যমে নৌকায় নেমে দ্বীপে পৌঁছাতে হবে। ওদিকে সমুদ্রদ্বীপে থাকা সিলভার তার সঙ্গীদের বলে, জলদি নৌকার মাধ্যমে জাহাজে পৌঁছো এবং সেটি দখলে নেওয়ার জন্য সঙ্গীদের সাহায্য করো। তখন একদিকে জাহাজের জানালা দিয়ে অস্ত্রশস্ত্র নামিয়ে জমিদার এবং তার সঙ্গীরা নৌকায় চড়ে দ্বীপের দিকে এগোতে থাকে। অন্যদিকে দ্বীপে থাকা সিলভারের লোকেরা জাহাজের দিকে এগোনোর প্রস্তুতি নিচ্ছিল। এটি দেখে নৌকায় থাকা জমিদার এবং তার সঙ্গীরা এদের ওপর গুলি চালাতে শুরু করে, যা থেকে বাঁচতে দস্যুরা দ্বীপে থাকা জঙ্গলের দিকে পালায়। এদিকে জাহাজে থাকা দস্যুরা নৌকার দিকে কামানের গোলা দাগা শুরু করে দেয়। যদিও ততক্ষণ জমিদার নিজের লোকদের নিয়ে দ্বীপে নিরাপদে পৌঁছতে সক্ষম হয়। এদিকে দ্বীপের জঙ্গলের ভেতর যখন সিলভার জানতে পারে যে মানচিত্র জিম্মির কাছে আছে, তখন সে তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু জিম্মি দ্রুত দৌড়ে জঙ্গলের ভেতর হারিয়ে যায়, যেখানে সে কারো পাতা জালে আটকে গাছের ওপর ঝুলে পড়ে। এদিকে জমিদার, ডাক্তার এবং ক্যাপ্টেন নিজেদের লোকদের নিয়ে সিলভার ও তার লোকদের দিকে গুলি চালাতে থাকে। তখন বাঁচার জন্য সিলভার ও তার লোকেরা সেখান থেকে পালায় এবং অন্যদিকে গিয়ে একটি নৌকায় বসে পড়ে। এবার তাদের সেখান থেকে সরে
যেতেই জমিদার এবং তার সঙ্গীরা সেখানে থাকা একটি ঘরকে নিজেদের নিরাপত্তা চৌকি বানিয়ে তার ওপর পতাকা উড়িয়ে দেয়। পরের দৃশ্যে জালে আটকে থাকা জিম্মিকে দেখানো হয়। আদিবাসীর মতো দেখতে এক লোক তাকে জাল থেকে বের করে এবং তার দিকে বল্লম তাক করে বলে, তুমিও কি এই দ্বীপে জ্যাকের সম্পদ নিতে এসেছ? জিম্মি বলে, আমি নিরুপায় হয়ে এখানে এসেছি, কিন্তু আমি কোনো দস্যু নই। আচ্ছা, তোমার কি জ্যাকের সম্পদ সম্পর্কে কিছু জানা আছে? এতে সেই লোক বলে, আমি সিলভার এবং তার লোকদের সমুদ্রের তীরের কাছে দেখেছি। আমার নাম জয় এবং আমি আগে তারই দলের একজন সদস্য ছিলাম, কিন্তু 3 বছর ধরে অভিশপ্ত দ্বীপে আটকে আছি। পরের দৃশ্যে আবারও সিলভারকে দেখানো হয়, যে জাহাজে পৌঁছে তার লোকদের বলে ওরা কিনারায় একটি নিরাপত্তা চৌকি বানিয়ে নিয়েছে, সেটি ধ্বংস করা ছাড়া আমরা দ্বীপে স্বাধীনভাবে খোঁজ চালাতে পারব না। এতে তার লোকেরা তাকে বলে, এখন আমাদের আর ধৈর্য ধরছে না, যদি তুমি জলদি মানচিত্র দিয়ে সম্পদ না খোঁজো তবে আমরা তোমাকে কাপ্তান মানা বন্ধ করে নিজেদের মতো কাজ শুরু করব। অন্যদিকে তীরের কাছে বানানো চৌকিতে ক্যাপ্টেন এবং জমিদারের মধ্যে এই নিয়ে বিতর্ক চলছিল যে তাদের লোকদের কার আদেশ মানা উচিত, কারণ ক্যাপ্টেন জমিদারের মতো নিজের লোকদের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না। এইসবের মাঝে জাহাজে থাকা সেই দস্যুরা এদের নিরাপত্তা চৌকিতে গোলাবর্ষণ শুরু করে। তখন বাঁচার জন্য সবাই দৌড়ে চৌকির ভেতরে লুকিয়ে পড়ে। পরের দৃশ্যে আবারও জিম্মিকে দেখানো হয়, যেখানে আদিবাসী বেশি জয় তাকে কিছু খাবার ও পানীয় দেয় এবং তাকে বলে, যদি তোমাদের কাছে পনির থাকে তবে আমাকে খাওয়ার জন্য অবশ্যই দেবে, কারণ সেটি আমি খুব পছন্দ করি। 3 বছর এখানে আটকে থাকার কারণে আমি তার স্বাদ পর্যন্ত নিতে পারিনি এবং দস্যুদের অভিশপ্ত আত্মাগুলো আমাকে এখান থেকে যেতেও দেয় না। দেখো, এর জন্য আমি একটি ছোট নৌকাও বানিয়েছিলাম। এতে জিম্মি তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা জ্যাক রহস্যময়ভাবে কিভাবে মারা গেল, আর তুমি এখানে কিভাবে ফেসে গেলে, আর তোমার কি সম্পদ রাখার জায়গাটির ব্যাপারেও জানা আছে? জয় বলে, এই ব্যাপারে এখন আমি তোমাকে আর কিছুই বলতে পারবো না, এখন এই খাবার নিয়ে তোমার লোকেদের কাছে যাও। এই বলে সে তাকে চৌকির কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। কিন্তু যখন জিম্মি চৌকির সামনে যায় তখন জমিদার এবং তার লোকেরা তার উপর বন্দুক তাক করে বলে, তুমি নিশ্চয়ই সিলভারের জন্য কাজ করো এবং তার হয়ে এখানে গুপ্তচর বৃত্তি করতে এসেছ। জিম্মি বলে, না, আমি আপনাদের সাথে আছি এবং আমি আপনাদের সবার জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু ক্যাপ্টেন এবং জমিদার তার কথায় বিশ্বাস না করে তাকে খাম্বার সাথে বেঁধে রাখে। পরের দিন সিলভার এক চাল চেলে শান্তির পতাকা নিয়ে আপোষের বাহানায় জমিদার ও ক্যাপ্টেনের সাথে কথা বলতে আসে এবং তাদের বলে, কেননা আমরা সবাই মিলে সম্পদ খুঁজি এবং তা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিই, বলো মানচিত্র কোথায়? তখন জমিদার বলে, মানচিত্র আমাদের কাছে নেই। অন্যদিকে ক্যাপ্টেন তাকে বলে, যদি মানচিত্র আমাদের কাছে থাকতেও তবুও আমরা তোমার লোকেদের ওপর ভরসা করতে পারতাম না। এতে সিলভার বলে, যদি এমনই হয় তাহলে এই ছেলেকে আমার সাথে যেতে দাও, বিনিময়ে আমি তোমাকে এবং তোমার লোকেদের জাহাজে আমার সাথে আসার সুযোগ দেব। তখন ক্যাপ্টেন তার লোকেদের বলে জিম্মিকে মুক্ত করে দেয়, কিন্তু জিম্মি ভয়ের কারণে সিলভারের সাথে যেতে চায়নি। তাই সে নিজের পকেট থেকে মানচিত্র বের করে জমিদারকে বলে, আমি এটি আপনাকে দিতে চাই। মানচিত্র জিম্মির হাতে দেখে সিলভার সে কি দাবি করে, যদিও জিম্মি তাকে মানচিত্র দেয় না। তখন মানচিত্র ফেরত পাওয়ায় ক্যাপ্টেন এবং জমিদার সিলভারকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে চলে যেতেই জমিদার জিম্মিকে মারধর করে বলে, শেষ পর্যন্ত তুমি আমার মানচিত্র চুরি করার সাহস কিভাবে করলে? তখন জিম্মিও তার সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং বলে, ভুলে যাবেন না, এই মানচিত্র আমিই ব্ল্যাক ডগের কাছ থেকে চুরি করে আপনাকে দিয়েছিলাম। এখন দুজনের মধ্যে ঝগড়া বাড়তে দেখে ক্যাপ্টেন তাদের মিটমাট করে দেয়। এর কিছুক্ষণ পর জয় ঝোপের আড়ালে এসে জিম্মিকে বলে, এই কাউকে তুমি আমার এখানে থাকার ব্যাপারে কিছু বলবে না, নতুবা এরা আমাকেও মেরে ফেলবে। এমনিতে আমি কোনোভাবে অভিশপ্ত দ্বীপ থেকে বের হয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই, ভালো হবে তোমরাও এখান থেকে চলে যাও। জিম্মি বলে, আসলে ঘটনা কি? তখন জয় বলে, আমিও কিছু লোকের সাথে সম্পদের লোভে এখানে এসেছিলাম, কিন্তু তারপর এখানে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়, যার ভয়ে তারা সবাই আমাকে এখানে ছেড়ে পালিয়ে যায়। এখন যাও এবং তোমার ক্যাপ্টেনকে বলো যে সে যেন পনির নিয়ে আমার সাথে দেখা করে, তারপর আমি তাকে আরও কিছু জরুরি কথা বলবো। এর পরের দৃশ্যে সিলভার এবং তার লোকেদের দেখানো হয়, যারা নৌকায় চড়ে দ্বীপের কিনারায় আসে এবং তারপর ঝোপের পেছনে লুকিয়ে হঠাৎ করে চৌকির ওপর হামলা চালিয়ে দেয়। এটি দেখে ভেতরে থাকা জমিদার, ক্যাপ্টেন এবং ডাক্তার নিজেদের সঙ্গীদের নিয়ে তাদের ওপর গুলি চালাতে শুরু করে। উভয় পক্ষ থেকে জোরদার লড়াই শুরু হয়, যার মধ্যে দস্যুরা বেড়া ভেঙে চৌকির ভেতরে ঢুকে পড়ে। সেখানে এখন উভয় পক্ষের লোক একে অপরকে মারতে উদ্যত হয়। কিছুক্ষণ এই লড়াই চলতে থাকে। এই সময়ে সিলভার ক্যাপ্টেনের পেটে গুলি করে দেয়। এতক্ষণে উভয় পক্ষের বেশ কিছু লোক মারা যায়। এমন অবস্থায় সিলভার প্রতিপক্ষ লোকদের উপর গুলি করতে করতে তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সমুদ্রের কিনারায় পৌঁছে তাদের বলে, এখন আমাদের মানচিত্র পাওয়ার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে।
অন্যদিকে লড়াইয়ে নিহত লোকদের কবর দেওয়ার পর ডাক্তার জিম্মির কথা অনুযায়ী জঙ্গলের ভেতরে গিয়ে জয়ের সাথে দেখা করে এবং তাকে পনির দিয়ে সম্পদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এদিকে জিম্মি মানচিত্র নিয়ে আবারও পালিয়ে যায়, যদিও এবার সে সিলভারের উপর ভরসা করে তাকে মানচিত্র দিয়ে দেয়। তখন সিলভার তার লোকদের নিয়ে মানচিত্র অনুযায়ী সম্পদ খোঁজা শুরু করে। এই খোঁজে সিলভারের কথায় তার লোকেরা একটি গাছের নিচে খনন কাজ চালায়, কিন্তু তারা সেখানে প্রচুর সম্পদের বদলে মাত্র 2টি মুদ্রা পায়, যা দেখে সিলভারের লোকেরা সিলভারের উপর ক্ষেপে যায় এবং তাকে বলে, তুমি কি এর জন্যই আমাদের এখানে নিয়ে এসেছিলে? তবে তখনই ডাক্তার তার লোকদের নিয়ে সেখানে পৌঁছে সিলভারের লোকদের গুলি করে মেরে ফেলে। সেই সময় জয়ও তার সাথে সেখানে এসেছিল। তখন ডাক্তার সবাইকে জানায় যে জয় 3 বছর আগেই এখান থেকে সম্পদ বের করে তা একটি গুহায় ভরে রেখেছিল। এটি শুনে তারা সবাই তার সাথে সম্পদে ঠাসা সেই গুহার ভেতরে যায়, যেখানে জমিদার সবাইকে বলে, আগামীকাল আমরা যতটা সম্পদ এখান থেকে নিয়ে যেতে পারি ততটা সম্পদ জাহাজে বোঝাই করে নিয়ে যাব। যদিও রাত হলে সিলভার জ্যাকের ভূত দেখতে পায়, যে তাকে বলে এই সম্পদের কোনো ব্যবহার কেউ করতে পারবে না, কারণ এটি অভিশপ্ত, এতে সবাই মারা যাবে। পরের দিন সকালে সিলভার জমিদারকে এই ব্যাপারে জানায়, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। অন্যদিকে জয় ও জিম্মিকে একপাশে নিয়ে গিয়ে এই অভিশপ্ত সম্পদের ব্যাপারে সতর্ক করে, কিন্তু জমিদার জিম্মির কথাকেও পাত্তা দেয় না এবং নিজের লোকদের নিয়ে গুহা থেকে বের করা প্রচুর সম্পদ জাহাজে বোঝাই করে দেয়। তবে এরপর জাহাজ যখন সেখান থেকে এগোতে শুরু করে, জিম্মির মনে পড়ে যে এখন পর্যন্ত এই সম্পদের জন্য কত মানুষ মারা গেছে। এটি ভেবে সে সম্পদের বস্তা সমুদ্রে ফেলতে শুরু করে। এটি দেখে জমিদার ক্ষিপ্ত হয়ে তলোয়ার নিয়ে তার দিকে এগোয়। তখন সিলভার নিজের বগল দাবা দিয়ে তার গলা চেপে ধরে বলে, ও যা করছে সঠিক করছে, নতুবা এই সম্পদের চক্করে সবাই মারা যাবে। যদিও সেই ইংরেজ জমিদারের উপর লোভ এতটাই চেপে বসেছিল যে সে সম্পদ বের করার জন্য সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং তা তুলতে গিয়ে সেখানেই আটকে মারা যায়। এরপর জাহাজটি নিরাপদভাবে ফিরে আসে, আর এভাবেই এই ফ্যান্টাসি মুভিটি শেষ হয়ে যায়।